দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এবং দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় দাঁতের সমস্যায় করণীয়। এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আপনারা আমাদের সাথে এই বিষয়ে যে কোনো প্রশ্ন নিয়ে যুক্ত হতে পারেন। ফোন করুন 982405 নাম্বারে। ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ, আপনাকে স্বাগত, যমুনা টিভিকে স্বাগত, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি যদি প্রশ্ন করি যে ঈদের এই সময়টাতে নতুন জামা বেশি দামি নাকি একটা সুন্দর হাসি বেশি দামি, আপনি কি উত্তর দেবেন? অবশ্যই সুন্দর হাসি, খুব অবশ্যই দামি একেবারে। এবং সুন্দর হাসিটাকে যত্নে রাখবার জন্য আজকের আমাদের আয়োজন, এবং আমাদের আজকের মূল আয়োজনের বিষয় যে দাঁতের সমস্যায় করণীয়। যেহেতু সামনে কোরবানি ঈদ, এবং কোরবানি ঈদের পরেই কিন্তু দেখা যায় দাঁতের রোগীর সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায়। এটার কারণ কি বলে মনে করছেন? কোরবানি ঈদের সময় তাদের এই সময় মানুষ এত বেশি তার গরুতে কেনাকাটা থেকে শুরু করে জামা কাপড় কেনা থেকে শুরু করে সবাই এত বেশি ব্যস্ত থাকে, এর মাঝে দাঁত যে একটা গুরুত্বপূর্ণ অংশ, দাঁতের জন্য যে একটা বাড়তি কেয়ার নিতে হয়, যত্ন নিতে হয়, এটা অনেক সময় মানুষ স্কিপ করে ফেলে, খেয়াল রাখে না। যেমন 2 বেলা দাঁত ব্রাশ করা, বিশেষ করে রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা, যে কোনো খাবার উপর সাথে কুলি করা, এই যত্নগুলো যে নেওয়া উচিত, মানে কোরবানি ঈদের আনন্দের বা ব্যস্ততার মাঝে এই জিনিসগুলো মানুষ ভুলে যায়। তো এই গ্যাপগুলোর কারণে 2 দাঁতে ফাঁকে খাবার জমে থাকে, খাবার জমতে জমতে তখন এখান থেকে আস্তে আস্তে মাইতে ইনফেকশন হয়, দাঁতে ইনফেকশন হয়, মাইটা ফুলে যায়, মুখে দাঁতে ব্যথা শুরু হয়, এই প্রবলেমগুলো শুরু হয়। এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি নিয়ে আসে আপনাদের কাছে। এবার একটু জানতে চাই, ঈদের সময় তো নিশ্চয়ই কোরবানি ঈদ, একটু হাড় খাওয়া হবেই নিশ্চয়ই, এবং এই বছরে একটা ঈদ আসে যা নিয়ে সবাই অপেক্ষা করে যে আসলে বাসায় একটু উৎসব আয়োজন থাকবে, একটা ভুরি ভোজ হবে, আত্মীয় স্বজনের বাসায় যাবে। তো হাড্ডি খাওয়াটা সবসময় ডেন্টিস্টরা বলে থাকে যে আপনারা হাড় খাবেন না, হাড় খেলে দাঁতের সমস্যা হয়। তবে এই সময়টা তো রোগী আসলে শুনে না। তো হাড় খেলে কি কি সমস্যা হয় সেটা দিয়ে একটু শুরু করি। একটা মাত্র বছরে 2টা ঈদ, এর মধ্যে কোরবানি ঈদ একটা আনন্দের। তো এই সময় আমরা যতই ডেন্টাল সার্জনরা বলি, না চাইলেও তারা খাবে। হ্যাঁ, তো সেই হিসাবে যেহেতু তারা খাবেই, কিন্তু আমরা বলবো খান, নিষেধ নাই, কিন্তু অতিরিক্ত শক্ত খাবার প্রেশার দিয়ে খাবেন না, হাড় জাতীয় খাবারগুলো। যদি এটা করে অনেক সময় দাঁতের উপরটা ফেটে যেতে পারে, ফাটল ধরতে পারে, দাঁতের একটা অংশ ভেঙে যেতে পারে। হ্যাঁ, দাঁতের পুরোটা মাঝখান দিয়ে এমন হতে পারে পুরোটাই ফেটে যেতে পারে। যদি এমন হয় যে পুরোটাই ফেটে যায়, তা আমার একটু অসতর্কতার কারণে যদি খাবার একটু জোরে প্রেশার দেওয়ার কারণে দাঁতটা ফেটে যায়, তাহলে অনেক সময় দাঁতটাও ফেলে দেওয়া লাগতে পারে, যদি বেশি ফেটে যায় বা ভেঙে যায়। তো এই জন্য আমি বলবো একটু সাবধানতার সাথে খাবেন, এবং অতিরিক্ত শক্ত খাবার, পেশা জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন। আচ্ছা, আপনি যেটা বলছিলেন দাঁতটা ফেলে দিতে হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু রোগীদের মাঝে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে যে আসলে দাঁত ফেলে দিলে কি চোখের সমস্যা হতে পারে কিনা, বা ব্রেনেরও কোনো সমস্যা হতে পারে কিনা, এমন ধারণা নিয়ে এখনো কিন্তু এমন ধারণা অনেকে পোষণ করছেন যে দাঁত যদি ফেলে দিই তাহলে আমার চোখের সমস্যা হয়ে যাবে, হয় কিনা? হ্যাঁ, না, দাঁত ফেলে চোখের ক্ষতি হয় না, ব্রেনের ক্ষতি হয় না। তো এটা একটা কমন ধারণা হয়ে গেছে, এবং আমরা চেষ্টা করি এই ধরনের কনফারেন্স আপনাদের ডক্টর সন কলের মাধ্যমে বা বিভিন্ন সেমিনারের মাধ্যমে বা বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে মানুষকে এই জিনিস সচেতন করার জন্য, যে দাঁতের রোগ আর চোখের রোগ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আলাদা, দুটার সিস্টেমই আলাদা, ডাইরেকশনই আলাদা। দাঁত ফেলে চোখের কখনোই ক্ষতি হবে না, এটা মানুষের সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা। তা দাঁতের রোগের নাম ইনফেরিয়াল নাম, ম্যাকজিলাই নাম, চোখের রোগের নামও আলাদা। তো সেই হিসাবে দুইটা ডাইরেকশনই আলাদা। তো সেই হিসাবে দাঁত ফেললে চোখের ক্ষতি কখনোই হয় না, এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা, সবসময় এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনি যেটা প্রথমে বলছিলেন যে ঈদের এই সময়টাতে বিশেষ করে যাদের দাঁতের মাঝে গ্যাপ আছে সেখানে মাংস আটকে যায়, এবং সেটা কিন্তু অনেক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তো এই সময়টাতে যেহেতু গরুর মাংস খাবার প্রবণতা একটু বেড়ে যাবে, তখনও তো এই যে 2 দাঁতের মাঝে যে গ্যাপ আছে সেখানে কিন্তু খাবার ঢুকবে, এবং সেখান থেকে মাংস বের করবার জন্য রোগীরা নানান উপায় ব্যবহার করে থাকেন। কেউ টুথপিক ব্যবহার করেন, কেউ হাতের নখ ব্যবহার করেন, কেউ সামনে যা পান তা দিয়ে দাঁত খোঁচাখুচি করেন। তো যা থাকে সামনে তা দিয়ে দাঁত খোঁচাখুচি করলে দাঁতের কি কি সমস্যা হয়? এটা কমনলি সবাই করে, ভুল করে থাকে, বিশেষ করে সবাই টুথপিকটা ব্যবহার করে। বিশেষ করে আমার দিকে বিয়ে বাড়িতে গেলে অনেক সময় সামনে টুথপিক দিয়ে দেয়, এটা দিয়ে দাঁত খোঁচাখুচি করে। আসলে টুথপিকের সামনে মাথায় দাঁড়ালো, যখন 2 দাঁতের মাঝখানে টুথপিক দিয়ে খোঁচাখুচি করা হয়, তখন মাইতে একটা প্রেশার পড়ে, যেহেতু এটা সামনে মাথায় দাঁড়ালো, তখন মাইতে ক্ষত হয়, ব্লিডিং হয়, মাইতে অনেক সময় ইনফেকশনও হয়। এই জন্য এই জায়গাতে যদি খাবার আটকে থাকে বা মাংসগুলো আটকে থাকে, তাহলে আমরা ডেন্টাল ফ্লস ব্যবহার করি, সুতা ব্যবহার করতে বলি, যাতে সুতা ব্যবহার করলে স্মুথলি সুতার মাধ্যমে খাবারগুলো বের হয়ে আসে। টুথপিক ব্যবহার থেকে বিরত থাকা অবশ্যই জরুরি।
আরেকটা যেটা প্রবলেম হয় অনেক সময় টুথপিক ব্যবহার করলে দাঁতের গ্যাপটা অবশ্য বড় হয়ে যায়, ফাঁকটা বড় হয়ে যায়। কারণ দুই দাঁতের মাঝখানে যে মিনিমাম যে গ্যাপটা থাকে এই গ্যাপ থেকে টুথপিকের পাশটা অনেক বড়, যেটা আমরা যদি বলি যে দুই দাঁতের মাঝখানে একটা গ্যাপ 0.5 মিলিমিটার পর্যন্ত থাকে, আর টুথপিকটা অনেক মোটা, যে আমরা ডায়াগনোস করে দেখি তার এটা 2 মিলিমিটার 3 মিলিমিটার পর্যন্ত। তাহলে 0.5 মিলিমিটার গ্যাপের ভিতরে যদি 2 মিলিমিটার একটা টুথপিক ঢুকানো হয় তাহলে ছোট গ্যাপটা বড় হয়ে যাচ্ছে। তো একটা হলো মাইতে ইনফেকশন হচ্ছে, পাশাপাশি গ্যাপটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনফেকশন যদি হয়ে যায় সেক্ষেত্রে আসলে পরবর্তীতে কি কি হয় আপনার কাছে রোগীরা যখন আসেন? নিশ্চয় দাঁতের যে রোগীটা থাকেন তারা যেই পর্যন্ত প্রচন্ড ব্যথা না হয় তখন দাঁতের ডাক্তারের কাছে তেমন একটা যান না। তো যখন এই ধরনের ইনফেকশনটা হয় তখন আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন তাদের? হ্যাঁ, ইনফেকশনের কারণে যার কি প্রবলেম হয় এটা আমরা আগে আইডেন্টিফাই করি। তার কি মাড়ি থেকে ব্যথা হচ্ছে, নাকি মাড়ি থেকে রক্ত পড়তেছে, না মাড়ি নরম হয়ে যাওয়ার কারণে মাড়ির চারপাশ লাল হয়ে গেছে। তো তার যে প্রবলেমগুলো ক্রিয়েট হয় আমরা চেষ্টা করি মাড়ি থেকে রক্ত পড়লে আমরা সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, স্কেলিং পলিশিং হোক, বা গ্যাপ যদি বড় হয়ে যায় তাহলে গ্যাপটাকে ক্লোজ করার চেষ্টা করি। তো যে প্রবলেমটা হবে আমরা প্রবলেম অনুযায়ী চেষ্টা করি তাকে প্রপার একটা গাইডলাইন দেওয়ার জন্য। আচ্ছা, তো সেটা ডিপেন্ড করছে যে আসলে ইনফেকশনটা কতদূর কতটুকু রয়েছে। হচ্ছে। আচ্ছা, দাঁতের চিকিৎসার জন্য কি অ্যান্টিবায়োটিক খাওয়া গুরুত্বপূর্ণ যে কোনো সমস্যার জন্য? না, যে কোনো সমস্যার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়াটা খুব বেশি প্রয়োজন না হলে আমরা অ্যান্টিবায়োটিক দিতে চাই প্রয়োজন না। হয় না। আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব ডাক্তার আমিনুল ইসলাম রাসেল। তবে এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হচ্ছে একটা বিরতির পর আবারও ফিরবো, সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা কথা বলছি দাঁতের সমস্যায় করণীয় এই বিষয় নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল। আমরা একটু আগে দাঁতের ফাঁকে মাংস ঢুকলে কি করা যেতে পারে, বা ইনফেকশন কেন হয় সেই বিষয়ে কথা বলছিলাম। এবার একটু চলে যেতে চাই যাদের দেখা যায় মুখ থেকে রক্ত পড়ছে, কোনো কারণ নেই, সকালে ঘুম থেকে উঠে দেখছে মুখে রক্ত জমে গেছে, অথবা যাদের মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়। তো এইগুলোর কারণ আসলে কি, এবং এটার চিকিৎসাটা কি? হ্যাঁ, এটা একটা কমন প্রবলেম, বিশেষ করে দাঁতে যাতে রক্ত পড়ে। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা বলি আগে যখন এক্সামিনেশন করে দেখি আমরা দাঁতটা, তখন মাড়িতে প্রচুর পাথর দেখি, মাড়িটা নরম দেখি। নরমগুলো অনেকগুলো কারণ হতে পারে। মাড়ি নরমের কারণের মধ্যে একটা হলো পাথর থাকলে, স্টোন থাকলে, পানিতে ময়লা, দাঁতে ময়লা থাকলে, বা দাঁতের গোড়ায় ইনফেকশন হলে অনেক সময় মাড়িটা নরম হয়ে যেতে পারে। মাড়ি যদি নরম হয় তখন এখান থেকে রক্ত পড়বে, আঙ্গুল দিয়ে চাপ দিলে অনেকে বলে রক্ত পড়ে, বা শক্ত কিছু খেলে, আপেল খাচ্ছে, পেয়ারা খাচ্ছে দেখে রক্ত, মানে ঘুম থেকে উঠলেও দেখে রক্ত পড়ে, বা ব্রাশ করতেছে তাতে দেখে ব্রাশের সাথে রক্ত, কুলির সাথে রক্ত। তো ওগুলো মাড়ি নরম হওয়ার কারণে হয়। তো তখন আমরা যদি দেখি মাড়ি নরম হওয়ার কারণটা, তখন আমরা আইডেন্টিফাই করি কী কারণে তার মাড়িটা নরম হচ্ছে। একটা হলো পাথরের কারণে হলে আমরা স্কেলিং পলিশিং করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দাঁতে ইনফেকশনের কারণে হলে আমরা এক্সরে করে দেখি কী কারণে দাঁতের ইনফেকশন থেকে মাড়ি পর্যন্ত চলে গেছে, তারপরে এক্সরে দেখে আমরা এটাকে ডায়াগনোসিস করে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। তো মাড়ির নরম হওয়ার কারণগুলো আমরা আইডেন্টিফাই করি। অনেক সময় ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে অনেক সময় মাড়িতে প্রবলেম হতে পারে। তো সেই হিসাবে তার যে প্রবলেমের কারণে রক্ত পড়তেছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, আমরা সেই প্রবলেমটা সলভ আউট করে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, মুখের দুর্গন্ধটাও চলে যায়। আচ্ছা, আমি একে একে করে একটু আগাতে চাই। সেটা প্রথমে যেটা বলছিলেন যে মাড়িও নেমে গেলে বা মাড়ি নরম হয়ে গেলে কিন্তু রক্ত পড়তে পারে। তো যাদের দাঁত থেকে মাড়ি নেমে যাচ্ছে, বিশেষ করে তো দেখা যায় বয়স হলে বেশি হয়, কিন্তু এখন কিন্তু তরুণদের মধ্যে এই সমস্যাটা হচ্ছে। এখানে কি ধূমপান কোনো কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা, যে মাড়ি নিচে নেমে যাচ্ছে বা এরকম কালো হয়ে যাচ্ছে, পাথর জমে যাচ্ছে, রক্ত পড়ছে? ধূমপান অন্যতম কারণ হয় কিনা এখানে? ধূমপান কারণের মধ্যে বলতেও পারেন, আবার নাও বলতে পারেন। কারণ মাড়িতে রক্ত পড়ে বা মাড়ির নিচের দিকে নেমে যাওয়ার যে কারণ, এটা অন্যতম একটা কারণ তার প্রপার ব্রাশিং টেকনিকের কারণে হয়। যদি ব্রাশটা যদি ঠিক মতো না করে, আমরা যেভাবে ডাক্তার সঠিক নিয়মে ব্রাশ করতে হবে, ব্রাশ তো সবাই করে, কিন্তু সঠিক নিয়মে ব্রাশ আমরা কয়জনে মেনটেন করতে পারি? তো সঠিক নিয়মে যদি ব্রাশ যদি না করে তাহলে মাড়িটা নিচে নেমে অবশ্যই যাবে। আবার দাঁতের মাড়িতে পাথর জমলো নিচে নেমে যেতে পারে। তো মাড়ির নিচে নেমে যাওয়ার অনেকগুলো কারণ আছে। আচ্ছা, তার মধ্যে ধূমপান একটা হতে পারে। আচ্ছা, এবার একটু যেটা বলছিলাম যে সঠিক নিয়মে ব্রাশ করা, এটা নিয়ে কিন্তু বারবারই আমি বলছি। তো আপনি একটু যদি আমাদের দর্শকদেরকে বলতে চান যে আসলে সঠিক নিয়মটা কোনটা ব্রাশ করবার? সঠিক নিয়মটা কোনটা? আচ্ছা, নিয়ম বলার আগে আমি বলবো সঠিক সময়টা কোনটা, সঠিক সময়টা জানা জরুরি। হ্যাঁ, সঠিক সময় বলতে এক নম্বর আমরা বলি রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করা, এক। আর দুই নম্বর হলো ঘুম থেকে উঠে অনেকে সেটা কমন ভুল করে যে ঘুম থেকে উঠেই দাঁতটা ব্রাশ করে। এক্ষেত্রে আমরা বলি সকালে নাস্তা করার পরে ব্রাশ করা। তো সময় যদি আমি দুইটা বলি আলাদা করে, একটা হলো রাতে ঘুমানোর আগে, একটা সকালে নাস্তা করার পরে, এক।
আর সঠিক পদ্ধতি বলতে আমরা অনেক সময় ব্রাশ যেটা বলি যে আমরা অনেক সময় বলি যে দাঁতটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দাঁত উপর থেকে নিচে ওয়ান ডাইরেকশনে ব্রাশ করা, আবার নিচের দাঁত নিচ থেকে উপরে করা। যদি সে উপর থেকে নিচে করলো, আবার যদি কোনো কারণে উপর থেকে নিচে করতে যায়, আবার নিচ থেকে উপরে টান দিয়ে দেয়, তাহলে মাইটা আবার উপরে উঠে চলে আসবে। আবার নিচের দাঁত আমরা বলি নিচ থেকে উপরের দিকে করতে, সে নিচ থেকে উপরে করতে যায়, আবার যদি সে উপর থেকে নিচে টান দেয় তাহলে মাইটা আবার নিচে নেমে যাবে। সবসময় ওয়ান ডাইরেকশনে ব্রাশ করতে বলে। অনেকে এভাবে করে ব্রাশ করে, অনেকে আবার এভাবে করে ব্রাশ করে ডানে বামে। তো সে এভাবে ব্রাশ না করে একটা সিস্টেমে ব্রাশ করা, যেটা ওয়ান ডাইরেকশনে, উপরের দাঁত উপর থেকে নিচে, নিচের দাঁত নিচ থেকে উপরে, এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্রাশটা ধরা। এভাবে যদি না করা হয় তাহলে মাইটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ব্রাশ করা হবে ঠিকই, কিন্তু খাবার জমে থাকবে মুখের ভিতরে। আচ্ছা, বেশ চমৎকারভাবে বললেন। এখন তো ব্রাশেরও অনেক ধরনের ভ্যারাইটিস চলে আসছে বাজারে, এখন তো ইলেকট্রিক ব্রাশও চলে আসছে। তো ইলেকট্রিক ব্রাশ দিয়ে ব্রাশ করাটা তখন কি হচ্ছে কি বেশি ভালো, নাকি হচ্ছে ম্যানুয়াল ব্রাশ যেটা সেটা দিয়ে ব্রাশ করা বেশি ভালো? যদি তার হাতের কন্ট্রোলিং পাওয়ার থাকে ইলেকট্রিক দিয়ে করতে পারে। আমি এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিব হলো ব্রাশের ব্রিসেল যেটা আছে এটাকে নরম আছে কিনা, এটা বেশি বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ যদি ব্রিসেল নরম না থাকে, আমি ইলেকট্রিক করি আর ম্যানুয়ালি করি, তাহলে অবশ্যই মাইতে একটা এফেক্ট পড়বে। কারণ শক্ত জিনিস দিয়ে ব্রাশ করতে আমরা সবসময় নিষেধ করে আসি। তো সেই হিসাবে নরম ব্রিসেল ব্যবহার করা উচিত। আর ইলেকট্রিকের ক্ষেত্রে তার হাত কন্ট্রোল থাকলে সেটা সমস্যা করা যেতে পারে। আচ্ছা, টুথব্রাশটা হচ্ছে কতদিন পর পর পরিবর্তন করা অনেক জরুরি? যেহেতু আপনি ব্রিসেলের কথা বলছিলেন, সেটারও তো একটা সময়সীমা আছে। বিশেষ করে আমাদের দেশে যেটা দেখা যায়, যেই পর্যন্ত টুথব্রাশটা হারিয়ে যাচ্ছে না বা টুথব্রাশটা নষ্ট হচ্ছে না, সে পর্যন্ত আসলে আমরা টুথব্রাশটা চেঞ্জ করতে চাই না। তো এটা কি আসলে সঠিক কিনা? না, একদমই সঠিক না। একদম মিনিমাম উচিত আমরা যদি বলি যে 3 মাস পর পর ব্রাশ চেঞ্জ করলে নিলে ভালো। কারণ আমরা যখন ব্রাশ করি, ব্রাশের যে ব্রিসেলটা আছে, ব্রিসেলটা প্রথমে আমরা কেনার সময় দেখি অনেক সময় সোজা থাকে, স্ট্রেট। ব্রাশ করতে হতে এটা আস্তে আস্তে কার্ভ হয়ে যায়, বাঁকা হয়ে যায়। যখন আমরা বলি যে 50%-এর বেশি যদি ব্রিসেল বাঁকা হয়ে যায়, তাহলে সেই ব্রাশটা ব্যবহার না করা উত্তম। তো আইডিয়ালি আমরা অ্যানালাইজ করে দেখা যায় যে একটা মানুষ যদি 3 মাস বা 2.5 মাস থেকে 3 মাস যদি ব্যবহার করে একটা ব্রাশ, তখন এই ব্রিসেলের বেশিরভাগ অংশটা কার্ভ হয়ে যায়। তখন এই বাঁকা ব্রিসেল দিয়ে বা কার্ভ অংশ ব্রিসেল দিয়ে যদি আবার ব্রাশ করে, তখন কিন্তু মাইতে সমস্যা হবে, মাইতে সমস্যা হয়ে যায়। নিশ্চয়ই হচ্ছে দর্শকরা আপনার কথা শুনে আরো বেশি উপকৃত হয়েছেন এবং এই বিষয়ে আরো জানতে পারছেন। আমরা এই সময় একটা বিরতিতে যাচ্ছি, এরপর আবারও ফিরছি। দর্শক, সময় হচ্ছে একটু বিরতির পর আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি ডক্টর সনকলে। আমরা কথা বলছি এই সময় দাঁতের যত্ন নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল। ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল, আমরা একটু আগেই কিন্তু দাঁত নিয়ে অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে ফেলেছি। ইতিমধ্যে আপনি বলছিলেন যে দাঁতের টেকনিকটা এবং পরিবর্তনটা আসলে কবে কবে করা যেতে পারে। এবার একটু চলে আসছে, আমরা কুরবানি ঈদকে নিয়ে যেহেতু কথা বলছি, সামনে কুরবানি ঈদ চলে আসছে, সবাই কিন্তু হাটে ব্যস্ত, কেউ জামা কাপড়ে ব্যস্ত, কেউ বাসায় কি আয়োজন হবে তা নিয়ে ব্যস্ত। কিন্তু ডেন্টিস্টের কাছে আসলে ঈদের আগে যেতে হবে না পরে যেতে হবে, কোনটা সঠিক বা কোনটা আগে বা পরে, এই বিষয়টা একটু আপনি জানান আমাদেরকে। আমি সর্বপ্রথম বলবো আগে যাওয়া উচিত। কারণ কোরবানি গরু গোশত রান্না হচ্ছে, সন্তানরা মাকে বলতেছে মা আজকে এভাবে রান্না করো, কিন্তু আমার সেই দাঁতটাকে খাওয়ার জন্য উপযুক্ত কিনা আমরা এটা একবারও চিন্তা করি না। তো আমার দাঁতটা যদি খাওয়ার জন্য উপযুক্ত না হয়ে থাকে, যতই মজা করে রান্না করা হোক, আমি কিন্তু খেতে পারবো না। চাপ দিলেও ব্যথা করবে, দুইটাতে ফাঁকে দিয়ে খাবার আটকে থাকবে, তো সে অস্বস্তি ফিল করবে। তো সেই হিসাবে আমি বলবো কোরবানিদের আগে অবশ্যই তার পুরো দাঁতটাকে বা চেক আপ করা উচিত। পাহাড়তপক্ষে একবার স্কেলিং পরিশ্রম করে পুরো দাঁতটাকে সুস্থ করা উচিত, দাঁত আর মাড়িটাকে। তাহলে অন্তত সামনে যে কোরবানিদের যে উদ্দেশ্য, যে গরু গোশত যেভাবে রান্না করা হবে বা হচ্ছে তার উদ্দেশ্যটা সফল হবে, খেতে পারবে প্রাণ খুলে। অবশ্যই হচ্ছে আগে যাওয়াটাই ভালো। আচ্ছা, এবার একটু চলে আসছি যে যারা হচ্ছে কুরবানি ঈদে হচ্ছে আপনারা বাড়িতে যাবেন, এই সময়টাতে যদি কোনো ধরনের দুর্ঘটনা, বিশেষ করে দাঁতে হঠাৎ করে ব্যথা, রাতের সময় কিন্তু দাঁতের ব্যথাটা আরো বেশি বেড়ে যায়। তো এই যে রাতে যদি দাঁতের ব্যথাটা বেড়ে যায়, তাৎক্ষণিক আসলে কি করা যেতে পারে? তাৎক্ষণিক সেক্ষেত্রে প্রথমে বলবো সাথে সাথে এই জায়গাটাকে কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলিও করবে, প্রপারভাবে দাঁতটা ব্রাশও করবে, তাহলে কিছুটা আরাম পাবে। আবার যেদিকে দাঁতে ব্যথা করার চেষ্টা করবে, সে যদি খাওয়া দাওয়া করে অপোজিট দিকে দাঁত খাওয়ার খেতে, তো চাইলে সে ঘরোয়াভাবে কিছুটা মুক্তি পাবে। সাথে মাউথওয়াশ থাকলে মাউথওয়াশটা ব্যবহার করবে। অনেক সময় আমরা বলি যে অলিভ অয়েল বা কটনের মধ্যে লাগে, বাসায় যদি তুলা থাকে, কটন থাকে, অলিভ অয়েলটা যদি কটনের মধ্যে নিয়ে ওই জায়গাটা যদি একটু লাগিয়ে দেওয়া হয়, তাহলে অনেক সময় মামিফিকেশনের মতো কাজ করে। এই জায়গাটা তখন সে একটু আরাম পায়, সাময়িক ব্যথা একটু রিমুভ হয়। তো
তো আর সকালবেলা উঠে বা যখনই তীব্র ব্যথা বেড়ে যাবে সাথে সাথে ডেন্টাল সার্জনের কাছে পরামর্শ করা উচিত। আচ্ছা, দাঁতের ব্যথা যখন অনেক দিন ধরে হয় বা বলে যে অল্প অল্প করে ব্যথা হচ্ছে, আমি ফার্মেসি থেকে একটু পেইন কিলার নিয়ে খাই, যখনই ব্যথা হয় পেইন কিলার নিয়ে খাই, ব্যথা অনেকদিন ভালো থাকে, আবার যখন শুরু হয় তখন আবার খাচ্ছি, এটা কতটুকু স্বাস্থ্যসম্মত বা কি কি ক্ষতি হতে পারে? এখানে অনেকগুলো ক্ষতি হতে পারে। এবার অতিরিক্ত পেইন কিলার খাওয়াতে এমনি শরীরের জন্য ঠিক নেই, এক্ষেত্রে কিডনির উপর অবশ্যই একটা এফেক্ট পড়বেই। তো আবার যখন ডেন্টাল সার্জনের পরামর্শ কোনো ফার্মেসি অনুসারে প্ল্যান অনুসারে যে ফার্মাসিস্টের নিয়ম অনুসারে যে যদি খায় বা নিজে পণ্ডিতি করে যখন খায়, তখন তার দাঁতের ব্যথা সাময়িক আরাম হচ্ছে, ব্যথা কমে যাচ্ছে, কিন্তু এই পেইন কিলার যে তার শরীরে কিডনি নষ্ট করতেছে বা অন্যান্য প্রবলেম হচ্ছে এটাও সে বুঝতেছে না। এক নম্বর হলো ব্যথা চলে গেলে সে মনে হচ্ছে আমার দাঁতের ব্যথা তো চলে গেছে, সুস্থ। তো সেক্ষেত্রে মনে করে সে আর কখনো আবার নতুন করে দাঁতের ব্যথা না উঠলে সে আর ওই দাঁত নিয়ে আসতে চায় না। তখন আস্তে আস্তে যখন যদি দাঁতের ব্যথা না উঠে, কিন্তু যে কারণে ব্যথা হচ্ছে দাঁতের যে জায়গায় ইনফেকশনের কারণে, অনেক সময় ইনফেকশনটার কারণে আস্তে আস্তে তার দাঁতের ভিতরে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হতে পারে, মাইতে ইনফেকশন হতে পারে, দাঁতের হাড্ডির মধ্যে বোনের মধ্যে ইনফেকশন হতে পারে, হ্যাঁ, এখান থেকে আস্তে আস্তে সিস্ট টিউমার পর্যন্ত হয়ে যেতে পারে, দাঁতটা নড়েও যেতে পারে। তো সে একটা সামান্য পেইন কিলার ফার্মেসিতে গিয়ে খাওয়ার পরে আস্তে আস্তে তার এই দাঁতটা তার জন্য নীরব ঘাতক হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটু চলে আসতে চাই যে ডেন্টাল চিকিৎসায় অনেক সময় লাগে, মানে সময় সাপেক্ষ একটা চিকিৎসা এবং পাশাপাশি ব্যয়বহুল একটা চিকিৎসা, এমনটা ধারণা করে থাকছেন অনেকে। আপনি এটার ব্যাপারে কি বলতে চান যে আসলে এখন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে ডেন্টাল চিকিৎসাটা কতটুকু ব্যয়বহুল? হ্যাঁ, আমরা যদি আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করি এবং যদি মডার্ন ইকুইপমেন্ট ব্যবহার করি এবং চিকিৎসা বিজ্ঞান ডে বাই ডে আপডেট হচ্ছে, টেকনোলজিও আপডেট হচ্ছে, প্রযুক্তিগত দিক দিয়ে আমরা আপডেট হচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি মডার্ন ইকুইপমেন্ট টেকনোলজি ইউজ করতে চাই তাহলে অবশ্যই ডেন্টাল চিকিৎসাটা একটু ব্যয়বহুল, এটা অবশ্যই স্বীকার করতেই হয়, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্যয়বহুল। কিন্তু বিদেশের সাথে যদি কম্পেয়ার করা হয়, বিদেশের যে ডেন্টাল যে চিকিৎসা আমাদের সাথে, দেশের বাইরের মানুষগুলো যখন বাংলাদেশে আসে তারা চায় একবার বাংলাদেশ থেকে চিকিৎসাটা করে বিদেশে চলে যাওয়ার জন্য। তো বিদেশের সাথে কম্পেয়ার করলে আমাদের দেশের চিকিৎসা এখনো আমরা অনেক সাশ্রয়ী আছে, সুলভ মূল্যে আছে। তো কিন্তু ইনশাআল্লাহ ডে বাই ডে যদি প্রযুক্তিগত দিক দিয়ে আমরা যত আরও বেশি আপডেট হবে এবং মডার্ন ইকুইপমেন্ট যত বেশি বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যাবে, তখন চিকিৎসাটা আস্তে আস্তে খরচটা কমে চলে আসবে। কিন্তু একটা প্রপার ট্রিটমেন্ট করতে গেলে আমরা যদি প্রপার টেকনিক মেনটেন করছে, আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করে যদি তাদের চিকিৎসাটা করতে চাই, অনেক সময় ডেন্টাল সার্জন চাইলেও খরচটা কমাইতে পারি না। না, আপনি যে কথাটা বলছিলেন যে বিদেশের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই গিয়ে খুব স্বল্প মূল্যে কিন্তু ডেন্টাল চিকিৎসাটা করা হচ্ছে। আমি এমনও শুনেছি অনেক রোগী এসে বলেছে যে আসলে আমি যে ফ্লাইটের ভাড়া দিয়ে এসেছি বাংলাদেশে, সেই ফ্লাইটের ভাড়া প্লাস আমার ডেন্টাল চিকিৎসা সবগুলোই হয়ে যাচ্ছে, আমি আত্মীয়স্বজনের কাছে ঘুরে ফিরে যেতে পারছি, এত বেশি খরচ হচ্ছে বিদেশের দিকে। সেই দিকে তাকালে আমাদের বাংলাদেশের চিকিৎসকরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছে। আচ্ছা, এবার সর্বশেষ একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, একটু শিশুদেরকে নিয়ে কথা বলতে চাই। শিশুরা দেখা যায় এই সময়টাতে কোমল পানীয়টা ব্যবহার করছে বেশি, বা বেশি বেশি কোমল পানীয় খাচ্ছে, সফট ড্রিঙ্কস খায়, বাবা মারা এই সময়টাতে একটু ছাড় দিয়ে থাকেন। তো এতে করে আসলে শিশুদের দাঁতের কি কি অসুবিধা হতে পারে? কোমল পানীয় মিষ্টি জাতীয় খাবার অবশ্যই দাঁতের জন্য ক্ষতি। সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো এই খাবার খাওয়ার পর সাথে সাথে অবশ্যই তাকে কুলি করে ফেলতে হবে, মিষ্টি জাতীয় ভাবটা মুখ থেকে বের করে নিয়ে আসতে হবে, সাথে সাথে ব্রাশ করে ফেলতে হবে। এবং এই জাতীয় খাবারগুলো যত বেশি খাবে তাহলে তার বাচ্চাদের দাঁতের মধ্যে একটা এফেক্ট পড়বে, সেখানে এনামেল লস হবে, তাতে ক্যারিজ হতে পারে। আস্তে আস্তে ক্যারিজ যেটা হবে এখানে, এটা যদি আরও বড় আকার হয় তখন তাদের ব্যথা শুরু হয়ে যেতে পারে। তখন অনেক সময় বাচ্চারা ব্যথা শুরু হলে অবশ্যই বাচ্চাদের ব্যথা, এমনি দাঁতের ব্যথা ভয়ঙ্কর, এর মধ্যে বাচ্চা যদি দাঁতের ব্যথা কষ্ট করে, এটা আরও বেশি কষ্টকর, আরো বেশি কষ্টকর। বাচ্চাদের দাঁতের বিষয়টা নিয়ে, যে বাচ্চাদের দাঁতে যখন ক্যাভিটিটা হয়, যেহেতু দুধের দাঁত, এরপরে তো পার্মানেন্ট দাঁতটা বের হবে, তো ওই সময়টাতে আপনারা যে ধরনের ট্রিটমেন্ট করে থাকেন, পালপেক্টমি, পালপোটমি যেগুলোকে বলা হয়ে থাকে, এটা নিয়েও কিন্তু গার্ডিয়ানদের মধ্যে একটা চিন্তার বিষয় কাজ করে, যেটাকে আমরা বলি যে ছোটদের রুট ক্যানাল। আসলে কি ছোটদের রুট ক্যানালটা করা পরবর্তীতে যে পার্মানেন্ট দাঁত বের হবে সেটার জন্য ক্ষতিকর? না, যখন যে প্রবলেম হবে সেই প্রবলেমটা সলভ আউট করতেই হবে। তো যেহেতু রুট ক্যানাল কখন করা হয়, যখন দাঁতে ব্যথা শুরু হয় বা ইনফেকশন হয়, তখন আমরা রুট ক্যানাল করি। বাচ্চাদের ক্ষেত্রে আমরা পালপেক্টমি বলি। ট্রিটমেন্ট প্রোটোকল একই, খালি নামটা ভিন্ন আর। তো সেই হিসাবে যদি এখন বাচ্চা যদি সবসময় ব্যথাই বলে, আমরা তো আর ওষুধ দিয়ে তো ব্যথা কমানোর চেষ্টা করবো না, অবশ্যই তাকে প্রবলেমটা সলভ আউট করার চেষ্টা করবো না, তো সারাদিন সে ব্যথা কান্না করবে। তো প্রবলেম সলভ আউট করতে গেলে তাকে পালপেক্টমি করতেই হবে, কিছু করার নেই। যদি এমন হয় যে দাঁতটা পড়তে আরও 1.5-2 বছর সময় লাগবে বা 6 মাস 8 মাস সময় লাগবে, তাহলে 6 মাস 8 মাস বাচ্চা পর্যন্ত বাচ্চা কী করবে? সে তাকে 6 মাস পর্যন্ত ওষুধই খাবে না, তাকে তো একটা পার্মানেন্ট সলিউশনে আসতে হবে। সলিউশনে যদি আসতে হয় তাকে অবশ্যই পালপেক্টমি ট্রিটমেন্টে যেতে হবে। তো যদি প্রয়োজন হয়
হয় অবশ্যই এটা করতেই হবে, কিছু করার নেই। এটা বয়সের সাথে সম্পর্ক না, দাঁতের রোগের সাথে সম্পর্ক। আচ্ছা, আগে তো বাচ্চাদেরকে দেখা যেত যে বিশেষ করে আগের বাবা মা যারা ছিলেন তারা কিন্তু হচ্ছে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত ফেলতে হয়নি, কিন্তু এখনকার বাচ্চাদের দাঁত ওইভাবে আগের যেমন হচ্ছে পড়ে যেত নিজে নিজে, সেটা পড়ছে না। এটার পেছনে কি কারণগুলো রয়েছে? কমন প্রবলেম থাকে, এটা একটা কমন প্রবলেম যে দাঁত নড়ে না কিন্তু ভিতরে দিয়ে দাঁত একটা উঠে চলে আসে, আসতেছে। মারা বেশি টেনশন পড়ে যায়। এবং মানুষের দাঁত আঁকাবাঁকা হওয়ার জন্য এটাও একটা কারণ যে সময় মতো দাঁত পড়তেছে না, নড়তেছে না। আগে যেরকম খাবারগুলো খেতে আমি বলবো যে যেরকম ভেজাল মুক্ত খাবার বেশি থাক, তো এখনকার খাবারগুলো অনেক সময় আমরা যেভাবে বাইরের খাবার খাচ্ছি, ভেজাল খাবারের মধ্যে বিশুদ্ধকর নাই, ভেজাল থাকতেছে, খাবারের পুষ্টির অভাব আছে। আবার বাচ্চারা খাবার চিবিয়েও কিন্তু খাচ্ছে না, না, ওরা হচ্ছে সফট করে খাবারটা গিলে খাচ্ছে। চিবে না খাওয়ার কারণে খাবারের যে পুষ্টি বা ভিটামিনগুলো তার শরীরের ভিতরে ঢুকতেছে না। হ্যাঁ, শরীরের ভিতরে না ঢোকার কারণে তার ভিতরে ভিটামিনের ঘাটতিগুলো দেখা যাচ্ছে। এই ঘাটতিগুলোর কারণে তার দাঁতটা ঠিক মতো পড়তেছে না বা নড়তেছে না, যখন সময় হচ্ছে নড়তেছে না। তখন মারাও বলতেছে যে দাঁত তো নড়ে না, আমি কেন আপনার কাছে আসবো? তো সেটাই একটা প্রবলেম, দাঁত ভিতর দিকে উঠে যাচ্ছে একেবারে। এবং এই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, বিশেষ করে বাচ্চার যখন 6 মাস থেকে হচ্ছে 12 বছর সময়টা যখন দাঁতে ইরাপ্টিং টাইম বা দাঁত ওঠার টাইম হয়, সেই সময় কিন্তু বাবা মার একটু খেয়াল রাখতে হবে, কারণ এই সময় যদি আঁকাবাঁকা দাঁত হয় পরবর্তী জীবনে কিন্তু আরো অনেক তবে সমস্যা। এক্ষেত্রে আমি একটা বলবো যে কোন দাঁত কত বছর বয়সে পড়ে মা বাবাদের অবশ্যই জানা উচিত। এমন যদি জানে থাকে যে সামনের দাঁত কত বছর বয়সে পড়বে, ভিতরের দাঁত কত বছর বয়সে পড়বে, তাহলে মারাও একটু সচেতন হবে যে দাঁত নরক আর না নরক, বয়স হয়ে গেছে সেটা ফেলে দিতে হবে। এটা খুব ইজিলি জানা যায়, এখন গুগলে সার্চ করলে কিন্তু জানা যায় যে দাঁতটা আসলে কখন পড়ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।